আচ্ছা, চলুন আজকের এই আলোচনায় সরাসরি প্রবেশ করা যাক। আজ আমরা মানুষের মূলের এমন একটা গভীর আর ভীষণ ইন্টারেস্টিং কৌশল নিয়ে কথা বলবো, যা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু বাস্তবে এটা জাদুকরীভাবে কাজ করে। সাধারণভাবে আমরা ভাবি ক্ষমতা বা নিয়ন্ত্রণ আসে নিজের জোর বা শক্তি দেখানোর মাধ্যমে, কিন্তু কেমন হবে যদি বলা হয় নিজের দুর্বলতা আর অসহায়ত্ব প্রকাশ করে উল্টো অন্য মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাই হলো কৌশলগত দুর্বলতা, যেখানে নিজেকে একেবারে অসহায় হিসেবে তুলে ধরে অপর পাশের মানুষটিকে পুরোপুরি নিরস্ত্র করে ফেলা হয়। এই ধারণার সবচেয়ে দারুণ যে বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে তা হলো কিভাবে কৌশলগতভাবে আরেকজন মানুষকে নিজের চেয়ে শ্রেষ্ঠ অনুভব করানো যায়। সত্যি বলতে, অতিরিক্ত চালাকি বা খুব বেশি কৌশল খাটাতে গেলে মানুষের মনে এমনিতেই একটা সন্দেহর জন্ম নেয়। এর চেয়ে নিজের আসল উদ্দেশ্যটা লুকিয়ে রাখার সবচেয়ে নিখুঁত উপায় হল সামনের মানুষটিকে এটা বোঝানো যে সেই আসলে বেশি শক্তিশালী। যখন কেউ নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করে, তখন অন্য মানুষের ভেতরে সহজাত প্রতিরক্ষামূলক দেওয়ালটা আপনা আপনি ভেঙে পড়ে। আর ঠিক এখান থেকেই দারুণ একটা পয়েন্ট উঠে আসে, বলা যায় একটা আপেক্ষিক সত্য, যেখানে দেখানো হয়েছে যে সততা আসলে ভালো হবার চেয়েও বেশি জরুরি। এর মানে হলো, কেউ যদি সবসময় নিজেকে একজন পারফেক্ট বা নিখুঁত ভালো মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করে, তখন স্বাভাবিকভাবেই তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু এর বদলে কেউ যদি নিজের কোনো ছোট ত্রুটি বা পাপের কথা অকপটে স্বীকার করে নেয়, তবে এই সততা মানুষের মনে দারুণভাবে বিশ্বাস তৈরি করে। কেউ আক্ষরিক অর্থে কতটা ভালো, তার চেয়ে সে নিজের দুর্বলতা স্বীকার করতে কতটা সৎ, সেটাই মানুষের মন জয় করার সবচেয়ে বড় চাবিকাঠি। এই পুরো মনস্তাত্ত্বিক মাস্টার ক্লাসটি খুব ভালোভাবে বোঝার জন্য আমরা পর্যায়ক্রমে কয়েকটা ধাপে এগোব। প্রথমে ভঙ্গুরতার শক্তি, এরপর ভ্যালমন্ট কৌশল, তারপর কৌশলগত দুর্বলতার ব্যবচ্ছেদ, দুর্বলতার ঐতিহাসিক কারিগর এবং সবশেষে এই কৌশলের অতিরিক্ত ব্যবহারের বিপদ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি আমাদের প্রথম অংশ দিয়ে, ভঙ্গুরতার শক্তি, আর কিভাবে এটা ক্ষমতার সমীকরণ একেবারে উল্টে দেয়। এই থিওরির মূল আইডিয়াটা হলো, মানুষের মনে সন্দেহ বা অবিশ্বাস মূলত জন্ম নেয় তাদের নিজস্ব নিরাপত্তাহীনতা থেকে। তাই যখন কেউ নিজেকে অপরের চেয়ে বেশি শক্তিশালী মনে করে, তখন তারা সামনের মানুষটিকে আর কোনো হুমকি হিসাবে দেখে না। তারা নিজেদের মানসিক বর্মটা খুলে ফেলে এই ভেবে যে এই মানুষটি তো দুর্বল, সে আর কি ক্ষতি করবে। আর ঠিক এই সুযোগটাই কৌশলগত দুর্বলতা পুরোপুরি কাজে লাগায়। এবার আমাদের দ্বিতীয় অংশে যাওয়া যাক, ভ্যালমন্টস কৌশল, যা সাহিত্য থেকে নেয়া অত্যন্ত চমৎকার একটি কেস স্টাডি। ফরাসি উপন্যাস ডেঞ্জারাস লিয়েজো-এর ভ্যালমন্ট চরিত্রের কথা ধরা যাক। তার এই কৌশলটা কিন্তু কোনো সাধারণ ছলনা ছিল না। বলতে গেলে এটা ছিল নিখুঁত একটা সাইকোলজিক্যাল হাইস্ট বা মনস্তাত্ত্বিক ডাকাতি। উপন্যাসের মাদাম দ্য টুরভ্যাল খুব ভালো করেই জানতেন যে ভ্যালমন্ট কেমন প্রকৃতির মানুষ, তাই স্বাভাবিকভাবেই তার মনে একটা প্রতিরক্ষার দেয়াল ছিল। আর ভ্যালমন্টও খুব চালাক, সে বুঝতে পেরেছিল যে শুধু নিজের শক্তি বা আকর্ষণ দিয়ে এই দেয়াল ভাঙা সম্ভব নয়, তাকে বরং ভিকটিম বা অসহায় সাজার পথটাই বেছে নিতে হবে। ভ্যালমন্ট এখানে খুব সুনির্দিষ্ট এবং ধাপে ধাপে সাজানো একটা পরিকল্পনা কাজে লাগায়। প্রথমেই সে এমনভাবে গরিবদের সাহায্য করার ভান করে যেন মাদাম টুরভ্যালের গুপ্তচর সেটা দেখতে পায়। এরপর সে সরাসরি মাদামের কাছে গিয়ে স্বীকার করে যে সে তার প্রেমে পড়ে গেছে, এবং এই প্রেম তার নিজের নিয়ন্ত্রণের বাইরে, যা তার মতে একটা চরম দুর্বলতা। সে এমনভাবে আচরণ করে যেন সে নিজের আবেগের কাছে সম্পূর্ণ অসহায়। আর শেষ ধাপে সে হঠাৎ করে সেখান থেকে পিছু হটে। এই যে পিছু হটা, এটা মাদাম টুরভ্যালকে একদিকে যেমন নিজেকে শ্রেষ্ঠ ভাবতে সাহায্য করে, ঠিক তেমনি ভ্যালমন্টের কষ্টের জন্য তার মনে তীব্র অপরাধবোধ আর করুণারও জন্ম দেয়। এবার আসি তৃতীয় অংশে, কৌশলগত দুর্বলতার ব্যবচ্ছেদ, বা বলা যায় এই কৌশলের পেছনের মূল টুলকিট। এখানে বেশ কিছু নির্দিষ্ট শারীরিক অভিবৃত্তির কথা বলা হয়েছে, যেগুলো সরাসরি মানুষের বুদ্ধিমত্তাকে পাশ কাটিয়ে তাদের আবেগের জায়গায় আঘাত করে। যেমন ধরুন, সঠিক সময়ে কৌশলগত কান্না বা একটু শারীরিক দুর্বলতা প্রকাশ করা, অথবা ধরুন মাথা কিছুটা নিচু করে নিচ থেকে ওপরের দিকে তাকানো, যাকে বলা হয় আন্ডারলুক। এই ছোট ছোট ভঙ্গিগুলো অপরপক্ষের মনে মুহূর্তের মধ্যে একটা প্রতিরক্ষামূলক বা স্নেহময় অনুভূতির জন্ম দেয়, যার ফলে তারা সাহায্য করার জন্য এগিয়ে আসতে চায়। আর এখান থেকে অত্যন্ত আকর্ষণীয় একটা ধারণার জন্ম হয়, যা হল দ্য ব্লেমিশ বা খুঁত। সত্যি বলতে, চরম নিখুঁত হওয়াটা আসলে বেশ ভয়ের। সবকিছুতে একদম পারফেক্ট মনে হলে মানুষ কাছে ঘেঁষতে ভয় পায়।
কিন্তু যদি একটা ছোট দৃশ্যমান খুঁত বা দুর্বলতা থাকে, যেমন চেহারায় একটা ছোট তিল বা আচরণের কোনো নির্দোষ ভুল, তবে তা মানুষকে অনেক বেশি মানবিক আর সহজলভ্য হিসেবে তুলে ধরে। মানুষ আসলে নিখুঁত কিছুকে নয়, বরং মানবিক দুর্বলতাকেই বেশি ভালোবাসে। নারী এবং পুরুষের মানসিকতার একটা দারুণ পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে। দেখা যায় পুরুষরা অনেক সময়ই এমন নারীদের প্রতি আকৃষ্ট হয় যারা কিছুটা লাজুক বা দুর্বল আচরণ করে, কারণ এটা পুরুষদের নিজেদের শক্তি বা পুরুষত্ব নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। অন্যদিকে নারীরা আবার অনেক সময় মানসিকভাবে বিপর্যস্ত বা দুর্বল পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, কারণ সেই পুরুষটিকে রক্ষা করার বা উদ্ধার করার জন্য নারীদের ভেতরের সহজাত যত্নশীল সত্তাটি জাগ্রত হয়ে ওঠে। এবার আলোচনা করব আমাদের চতুর্থ পর্ব নিয়ে, দুর্বলতার ঐতিহাসিক কারিগর, একেবারে কল্পকাহিনীর বাইরের বাস্তব দুনিয়ায়। ইতিহাস ঘাটলে দেখা যায় এই কৌশলগত ভঙ্গুরতা শুধু যে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কাজে লাগে তা কিন্তু নয়, এটা মানুষের ভালোবাসা অর্জন আর রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য অত্যন্ত শক্তিশালী একটা অস্ত্র। ইতিহাসে টাইমলাইনের দিকে তাকালেই এটা স্পষ্ট হয়ে ওঠে। যেমন 1812 সালের দিকে বিখ্যাত কবি লর্ড বাইরন কিভাবে তার হাঁটার সমস্যা এবং সেই বিখ্যাত বিষণ্ণ আন্ডালুক ব্যবহার করে নারীদের কাছে নিজের দুর্বলতাকে দারুণ আকর্ষণীয় করে তুলেছিলেন। আবার 1837 সালে বেঞ্জামিন ডিসরায়েলি যখন পার্লামেন্টে তার প্রথম ভাষণে চরমভাবে ব্যর্থ হন এবং হাসির পাত্র হন, তখন তিনি রেগে না গিয়ে নিজেকে একজন অসহায় ভিকটিম হিসাবে উপস্থাপন করেন। ফলাফল, পুরো জনমত তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এমনকি জন এফ কেনেডিও তার রাজনীতিক ভাবমূর্তি নরম করার জন্য সচেতনভাবে লর্ড বাইরনের মতো কিছুটা ভঙ্গুর আর তারুণ্যের দুর্বলতা অনুকরণ করেছিলেন। কিন্তু সবকিছুরই তো একটা নেতিবাচক দিক থাকে, তাই না? আর সেটাই আমাদের পঞ্চম ও শেষ পর্ব, অতিরিক্ত ব্যবহারের বিপদ বা বিপরীতমুখী প্রতিক্রিয়া। এই চূড়ান্ত কৌশলের ক্ষেত্রে সময় জ্ঞান আর কার সামনে এটা প্রয়োগ করা হচ্ছে সেটা বোঝা সবচেয়ে জরুরি। যদি ভুলভাবে বা ভুল মানুষের সামনে এই কৌশল ব্যবহার করা হয়, তবে পুরো ব্যাপারটাই বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। ব্যাপারটা হলো, যার ওপর কৌশলটা প্রয়োগ করা হচ্ছে সে যদি মানসিকভাবে চরম যুক্তিবাদী হয় এবং আবেগ দিয়ে চিন্তা না করে, তবে ভিকটিম সাজার এই খেলাটি কোনো মোহনীয় দুর্বলতা বলে মনে হবে না, বরং এই কান্নাকাটি বা অসহায়তার ভান অত্যন্ত বিরক্তিকর আর করুণ বলে মনে হবে। আবেগ যেখানে কাজ করে না, সেখানে দুর্বলতার কৌশল জাদুর মতো কাজ করার বদলে হিতে বিপরীত হতে পারে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা ভাবনার খোরাক দিয়ে যায়। ব্যাপারটা আসলেই একটা সূক্ষ্ম দড়ির ওপর হাঁটার মতো। যদি চরম নিখুঁত হওয়া মানুষকে দূরে সরিয়ে দেয় আর অতিরিক্ত দুর্বলতা বিরক্তির কারণ হয়, তবে কিভাবে আমরা সচেতনভাবে আমাদের প্রকাশ করা খুঁতগুলা মাঝে একটা সঠিক ভারসাম্য বজায় রাখব? কিভাবে দুর্বলতাকে এমনভাবে উপস্থাপন করা যায় যা মানুষকে কাছে টানবে কিন্তু করুণ বা অসহায় প্রমাণ করবে না? এই ভারসাম্যটি খুঁজে বের করাই হল মানুষের মনস্তাত্ত্বের সবচেয়ে বড় রহস্য।